প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঢাকা সিটি কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো, জানি আমরা একটা বিশেষ পরিস্থিতিতে ক্লাসগুলো নিচ্ছি, তো সবাই ক্লাসে খুব মনোযোগী হবে এবং তোমরা ক্লাসগুলোর পরে তোমরা বাসায় ভালোভাবে দেখবে যে আসলে টপিকগুলো তোমরা বুঝতে পারছো কিনা। না হলে তোমরা আমাকে আবার রিপ্লাই দিবে যে আমরা এগুলো বুঝতে পারিনি, পরে আমরা আবার যে যে জায়গায় তোমাদের বুঝতে অসুবিধা আছে আমরা সেখানে আবার দেখানোর চেষ্টা করব। তো এখন আমরা চ্যাপ্টার 5 গত ক্লাসে শেষ করেছিলাম, আজকের আমাদের টার্গেট হলো চ্যাপ্টার 7। তো আমরা চ্যাপ্টার 7-এ আজকে যে বিষয়টা দেখতে চাই, আমাদের চ্যাপ্টার 7-এর আমাদের যে হেডলাইন, যেটা আমাদের টপিক, সেটা আমরা দেখছি সংগঠন। তো আমরা বলেছিলাম যে চ্যাপ্টার 1-এ যখন আমরা দেখিয়েছিলাম তখন আমরা বলেছিলাম যে আমাদের উৎপাদনের উপকরণ ছিল 4টা: ভূমি, শ্রম, মূলধন আর সংগঠন। তো এই উৎপাদন আর ভোক্তা এটা নিয়েই মূলত আমাদের ইন্টারমিডিয়েটের ক্লাসটা আর কি। তো সেখানে আমরা বলেছিলাম যে এরপরে হয়তো আমাদের এগুলো নিয়ে ডিটেলস আলোচনা আছে। তো ডিটেলস আলোচনার মধ্যে আমরা কি বলেছিলাম যে এর আগে আমি শ্রম বাজার দেখিয়েছিলাম, তাহলে শ্রমটা ওখান থেকে কাভার হয়ে গেছে। এরপরে আমরা দেখেছিলাম যে ভূমি অধ্যায়ে আমরা রেন্ট, যেখানে খাজনা আছে, সেখানে আমাদের ভূমিটা চ্যাপ্টার 8-এ, সম্ভবত ওটা ম্যাডাম পড়াবেন। তো চ্যাপ্টার 8-এ আমাদের খাজনাটা মোটামুটি আমরা ওখান থেকে দেখেছি যে খাজনার কি কি আছে ভূমি রিলেটেড। তাহলে ভূমি, শ্রম গেল। আজকের আমরা বলছি সংগঠন। এরপর আমাদের মূলধনও আছে, সেটাও সম্ভবত চ্যাপ্টার 6-এ। তো সেটাও আমাদের সম্ভবত শেষ হওয়ার পথে। তো আজকের আমরা দেখাতে চাই যে সংগঠনটা আসলে কি এবং সংগঠন বা সংগঠক এই ধারণাগুলো আসলে কাকে বলে। তো এখন আমি যদি বলি যে এই ক্লাসটা আমরা শুরুর ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম যে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন এগুলো কাকে বলে। তো আমাকে একজন বলতে পারো যে সংগঠনটা আসলে কি, এটা কাকে বলে? কেউ কি মানে স্যার স্যার জি স্যার পারবো স্যার। বলো। মানে স্যার উৎপাদন স্যার আমাদের স্যার উৎপাদনের জন্য স্যার ভূমি সম মূলধন দরকার স্যার, কিন্তু স্যার এই উৎপাদনের জন্য এই যে ভূমি সম মূলধনকে স্যার সমন্বয় করার মাধ্যমে যে আমরা উৎপাদন করি, যে 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 মানে যে সংস্থা বা যে প্রতিষ্ঠান এই যে হ্যাঁ, ভূমি সম মূলধনের সমন্বয়ের মাধ্যমে উৎপাদন করে তাকে সংগঠন বলে। আচ্ছা আচ্ছা। তা অর্থাৎ ভূমি, শ্রম, মূলধনকে কাজে লাগিয়ে যে উৎপাদন কার্য যে জি পরিচালনা করে জি তাকে আমরা বলি সংগঠক, আর এই উৎপাদন জি স্যার। কার্য যে মানে যেটা, সেটাকে আমরা বলি সংগঠন। ঠিক আছে। জি তো স্যার। এখন জি আমরা স্যার। একটু অন্যরা যেহেতু জানে না এটা, আমরা একটু দেখে আসি। অনেকে ক্লাস করেনি বা অনেকের ক্লাস করার ইচ্ছা থাকা সত্ত্বেও করতে পারেনি। তো এখানে আমরা বলেছিলাম কি যে আমরা জানি যে আমাদের উৎপাদন করতে গেলে আমাদের কি কি লাগে, আমরা জানি যে। আচ্ছা, তাহলে এখন আমরা আসি, আমরা বলছি যে সংগঠন বা সংগঠক, যেটাকে আমরা বলি অর্গানাইজেশন, এটাকে আমরা বলি সংগঠন। ঠিক আছে, আমরা বলছি অর্গানাইজেশন। এখন এই যে অর্গানাইজেশন, এই অর্গানাইজেশনের যে প্লেয়ার, যে মেইন রোল প্লে করে, তাকে আমরা বলি অন্টারপ্রেনিউর, যাকে আমরা বলি সংগঠক। ঠিক আছে, অন্টারপ্রেনিউর। তো এখন আমরা দেখতে চাই যে অর্গানাইজেশন বা এন্টারপ্রেনার মূলত এটা কি অর্থে ব্যবহৃত হয়। তো এখন আমরা দেখি, এখান থেকে আমরা বলছি যে এন্টারপ্রেনার বা সংগঠক, এদের মেইন কাজ কি? এদের মেইন কাজ, এদের একটা প্ল্যান আছে। সেই প্ল্যানটা কি? এরা প্রডিউস করতে চায়, অর্থাৎ এদের মেইন টার্গেটটা হলো প্রোডাকশন, অর্থাৎ উৎপাদন করতে চায়। তো কেন উৎপাদন করতে চায়? কারণ তাদের একটা উদ্দেশ্য আছে, তারা এখান থেকে প্রফিট করতে চায়। ওকে। তো এখন প্রফিট করতে চাইলে তাদের কি কি চিন্তা করতে হয়? প্রফিট করতে চাইলে আমরা জানি প্রফিটটা আসলে কোত্থেকে আসে। প্রফিটটা আমরা জানি রেভিনিউ আর কস্টের ডিফারেন্স, যেটা আমরা আমাদের ম্যাডামরা বা আমরা দেখিয়েছি চ্যাপ্টার 4-এ। ম্যাডাম পড়িয়েছেন যে রেভিনিউ বা প্রফিট কিভাবে আসে, সেটা ম্যাডাম দেখিয়েছেন। তো এখন আমরা এখান থেকে আসি। আমরা একটু আমি ইংরেজিতে পড়াচ্ছি, তোমাদের কারো অসুবিধা হলে তোমরা বলবে যে স্যার বাংলায় লেখেন। বাংলায় লিখতে একটু অসুবিধা জি হলেও স্যার। সমস্যা নেই আমার, আমি বাংলায় লিখতে পারবো আর কি। তোমাদের কারো অসুবিধা হলে বলবা যে স্যার বাংলায় লেখেন। ওকে। এই শুভ, তোমার কি অসুবিধা হচ্ছে ইংরেজিতে বললে? বাংলায় বলে যাবো আমি, আর ইংরেজিতে লিখে যাচ্ছি। ঠিক আছে না সহায়তা? স্যার, সমস্যা ওকে, স্যার আপনি স্যার বাংলায় বলে আর ইংলিশে লিখতে পারেন স্যার, সমস্যা নেই স্যার। আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে এখন আমরা আসি। এবার দেখো এখান থেকে, তাহলে আমরা বলছি কি যে এখানে হলো আমাদের সংগঠক, যে তার মেইন কাজটা হলো প্রফিট করা। প্রফিট করতে গেলে তার প্রোডাকশনে যেতে হয়। তো প্রোডাকশন থেকে আমরা কি কি জানি, যে প্রোডাকশনের জন্য আমাদের একটা প্রোডাকশন যখন আমরা করি, যেমন কেউ যদি 10 কেজি আলু উৎপাদন করে, সেখান থেকে তার একটা আয় আসে, যেটাকে আমরা বলি রেভিনিউ। তো রেভিনিউটা কিন্তু আমাদের প্রফিট না। প্রফিটটা আসলে কি, যে কি পরিমাণ রেভিনিউ আমি আর্ন করেছি আর এর জন্য আমার খরচ কেমন হচ্ছে, অর্থাৎ ওই 10 কেজি আলু উৎপাদনের জন্য আমার একটা খরচ হয়েছে।
তো এই রেভিনিউ আর কস্ট, এই দুটো যদি আমরা একটা ডিফারেন্স বের করি, এই দুটোর যদি আমরা একটা পার্থক্য করতে পারি, অর্থাৎ রেভিনিউ থেকে যদি কস্ট বাদ দেওয়া হয়, তখন যেটা থাকে তাকে আমরা বলি প্রফিট। এই ডিফারেন্সটাকে আমরা বলি কি প্রফিট। তো এখন সেটা কিরকম হতে পারে, যেমন আমরা যদি বলি যে একজন 10 কেজি আলু উৎপাদন করেছে, তো 10 কেজি আলু উৎপাদন করতে যেয়ে তার টোটাল রেভিনিউ, সে অর্থাৎ 10 কেজি আলু সে 10 টাকা করে মার্কেটে বিক্রি করেছে, পি ইন্টু কিউ করলে আমরা টোটাল রেভিনিউ পাই। তো সেখান থেকে সে আয় করেছে ধরলাম 100 টাকা। এবার সে দেখছে কি যে তার এই আলু উৎপাদন করতে তার গড়ে খরচ হয়েছে 9 টাকা করে ধরলাম। তাহলে 10 কেজি আলু উৎপাদন করেছে, তাহলে তার মোট খরচ টোটাল কস্ট হচ্ছে কত, 9 ইন্টু 10, তাহলে হলো 90। তাহলে এখান থেকে তার আমরা দেখছি কি তার প্রফিট হলো কত, 10। এই পর্যন্ত বুঝতে অসুবিধা আছে কারোর? না স্যার, বুঝছি স্যার। কারো অসুবিধা আছে বলো? এগুলো আগের চ্যাপ্টারে আলোচনা হচ্ছে। ওকে, তাহলে আমরা দেখলাম কি এখান থেকে তার প্রফিট হলো 10। এখন আমি যদি বলি যে একজন যে এন্টারপ্রেনার বা আমরা যে অর্গানাইজেশন, আমাদের যে সংগঠন যেটা আছে, সংগঠনটা কি আমরা এটা আমরা বাসছি, তারপরে আছে, তারপরে এখানে আরেকটু আমরা দেখে আসি। তো এই যে আমরা বলছি, তাহলে এখন আমি যদি বলি যে আমার মেইন উদ্দেশ্য কি, আমি যদি একজন এন্টারপ্রেনার হই, তাহলে আমার মেইন উদ্দেশ্য, এন্টারপ্রেনার কাকে বলে এটাতে আমরা একটু আসবো, তার আগে আমরা একটু হালকা ডিটেলসে আসছি, তারপরে পরে আমরা আসছি যে এখান থেকে এটা দেখলে আমাদের পরেরগুলো বুঝতে সুবিধা হবে। আমাদের প্রফিটটা হলো টার্গেট। এখন আমরা কি প্রফিটটা কম চাই নাকি বেশি চাই? আমি যখন একজন এন্টারপ্রেনার, তখন আমার চক্ষু লজ্জা নেই, আমি একজন চশমখোর প্রফিট ম্যাক্সিমাইজার। যেমন আমি যদি বাজারে যাই, আমি একজন ভোক্তা হিসাবে কি চাইবো, ভোক্তা হিসাবে আমি চাইবো কি আমি সবচাইতে কম দামে কিনতে। কিন্তু সেম পার্সন যদি আমি সেম ভাবে বিক্রি করতে যাই কোনো কিছু, তাহলে আমার টার্গেট কি, আমি সবচাইতে বেশি দামে বেচতে চাই। তো একজন এন্টারপ্রেনার যে উৎপাদন করেছে তার মেইন টার্গেট কি, সবচাইতে বেশি প্রফিটটা সে চায়। তাহলে তার টার্গেট হলো প্রফিট ম্যাক্সিমাইজেশন। তো প্রফিট অর্থাৎ সর্বোচ্চ মুনাফা সে চায়, ম্যাক্সিমাইজেশন। এখন আমি যদি বলি সর্বোচ্চ মুনাফা যদি সে পেতে চায়, তাহলে তার কি করতে হবে? সর্বোচ্চ মুনাফা যদি সে পেতে চায়, তাহলে তাকে কি করতে হবে? সর্বোচ্চ মুনাফা পেতে চাইলে তাহলে তাকে খরচ কমাতে হবে, তাহলে তাকে কস্টটাকে কি করতে হবে, মিনিমাম করতে হবে, কস্টটা সর্বনিম্ন হবে। আর প্রফিটটা কি, এই রেভিনিউটা কি হবে, রেভিনিউটা কি হবে? স্যার হাই স্যার। রেভিনিউটা হাই বলতে কি, রেভিনিউটা ম্যাক্সিমাম। তাহলে তার ম্যাক্সিমাম জি স্যার, রেভিনিউ, ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম রেভিনিউ আর কস্ট যদি মিনিমাম হয়, তাহলে তার প্রফিটটা ম্যাক্সিমাম হবে। কারণ প্রফিটটা আমরা বলছি কি রেভিনিউ আর কস্টের ডিফারেন্স। তো রেভিনিউটা হলো আমাদের পজিটিভ টার্ম, সেহেতু রেভিনিউ আর কস্টের ডিফারেন্স থেকে আমরা বললাম কি যে এটা হলো আমাদের প্রফিট ম্যাক্সিমাইজেশন। তো প্রফিট ম্যাক্সিমাইজেশন করতে গেলে আমার একটা ম্যানেজেরিয়াল নলেজ থাকতে হবে, আমার ম্যানেজ করার ক্যাপাসিটি থাকতে হবে। আমি যে উৎপাদন কার্য পরিচালনা করি, মালিক শ্রমিক, কিভাবে লেবার নিব, কতটুকু লেবার নিব, কতটুকু পরিমাণ ক্যাপিটাল নিব, তারপরে শ্রমিকদের সঙ্গে আমি কিভাবে আচরণ করব, তারপরে আমি যদি বলি যে শ্রমিকদের সঙ্গে আমি সর্বোচ্চ কিভাবে বের করে নিয়ে আসতে পারি শ্রমিকদের থেকে, তাহলে আমার একটা তার জন্য ব্যবস্থাপনার একটা জ্ঞান থাকা দরকার। এখন আমি যদি বলি যে ম্যানেজারিয়াল নলেজটা কিভাবে আসে, কিভাবে আসে এটা, ম্যানেজারিয়াল নলেজটা কিভাবে আসে? আমরা কি একবারেই আমাদের ম্যানেজারিয়াল নলেজ থাকে? নো স্যার। তাহলে ম্যানেজারিয়াল নলেজটা কিভাবে আসে? তোমরা পারো না কেন এগুলো? এডুকেশন, ট্রেনিং আর কি, এক্সপেরিয়েন্স। এক্সপেরিয়েন্স হতে হতে আমার এই ম্যানেজারিয়াল নলেজটা আমার গ্যাদারিং হয়, বুঝতে পেরেছো? এখন আমি যদি বলি তাহলে কস্ট মিনিমাম করতে গেলে আমার সম্পদ যেগুলো আছে, ভূমি, শ্রম, মূলধন যেগুলো আছে, তার কি সর্বোচ্চ ব্যবহার করতে হবে নাকি যেন তেন ব্যবহার করলেই হবে? যেমন লেবারকে আমি নিয়োগ দিচ্ছি, ফাঁকিবাজি করছে নাকি ফাঁকিবাজি করছে না, এ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, এরকম নাকি সে সর্বোচ্চ তার থেকে আমি কিভাবে বের করে নিয়ে আসতে পারি সেটা আমার টার্গেট। জি স্যার, সর্বোচ্চ কিভাবে বের করতে হবে এটা আমার। আচ্ছা, তাহলে এখন আমরা দেখলাম কি যে একজন এন্টারপ্রেনার যে বা অর্গানাইজেশন, তার মেইন আমাদের উদ্দেশ্য কি এখানে আমরা তাহলে দেখি। এখন এখানে আমরা দেখি, তাহলে আমরা বইয়ের ডেফিনেশনে যাব, তার আগে আমরা দেখি সংগঠনটা আসলে কিভাবে আসে। তো আমরা জানি যে আমাদের উৎপাদন করতে গেলে কি কি লাগে। এই বাকিরাও কথা বলবো, তোমরা যা আছো কিনা আমরা কিন্তু টের পাই না। তাহলে আমরা জানি কি উৎপাদন করতে গেলে, আমি একটু জিজ্ঞেস করে আসি, ভূমি, শ্রম। ওই কথা বলো না। 6305 স্পিকার অন করো। 6305 মেহেদী হাসান। মেহেদী হাসান তুমি কি আছো নাকি নাই? নাহলে তোমাকে অ্যাবসেন্ট করে দিব। ইয়াসিন আরাফাত, মুখ ওপেন করো। রেদওয়ান, তোমার স্পিকার অন করো, অফ করো। আচ্ছা, এবার বলো
আমাদের উৎপাদন করতে গেলে কি কি লাগে? ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এগুলো ইংরেজিতে বলো। ল্যান্ড, ক্যাপিটাল, লেবার, আরেকটাকে আমরা জানি পুঁজি, জি যেটাকে আমরা বলি স্যার। ক্যাপিটাল। ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, আরেকটা কি বলেছি আমরা? এন্টারপ্রেনিউর। ঠিক আছে, এই এন্টারপ্রেনিউর যা জি করে স্যার। সেটাই মূলত আমাদের সংগঠন। এন্টারপ্রেনার সংগঠন কাকে সংগঠন করে? সে কাকে সংগঠন করবে? এন্টারপ্রেনার বা এন্টারপ্রাইজ বা অর্গানাইজেশন। ঠিক আছে, জি এন্টারপ্রেনিউর, স্যার। প্রেনিউর, এটা এন্টারপ্রেনার না, এটা এন্টারপ্রেনিউর। ঠিক আছে, মনে থাকে যেন। এখন আমরা বলছি কি, এই যে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, যেমন ধরো আমি একটা এখানে একটু এঁকে দেখাই, যে যেমন ধরো তোমার এরকম দেয়া আছে, তোমার এইটুক ল্যান্ড আছে ধরলাম, এটা একটা ল্যান্ড। ঠিক আছে, আর ধরলাম এই তোমার জি লেবার স্যার। ধরলাম, এই হলো লেবার, আর ধরলাম কি ক্যাপিটাল, ধরলাম সেটাকে আমরা বলি মেশিনারি গুডস, যেটা যন্ত্রপাতি, ইকুইপমেন্টস, স্ট্রাকচার, এগুলো হলো আমাদের ক্যাপিটাল গুড। আর যেখানে আমি একটা প্লান্ট স্থাপন করেছি, বাড়ি ঘর, যেটাকে দালান কোঠা, সেটাও আমার এই ক্যাপিটালের মধ্যে পড়ে। এটাকে ধরলাম আমরা ক্যাপিটাল গুড, মেশিনারি গুডস, ইকুইপমেন্ট, স্ট্রাকচার, এগুলোর মধ্যে আমাদের পড়ে। ওকে, এটা আমরা বলেছি ল্যান্ড, এটা জি স্যার। লেবার, এটা ক্যাপিটাল। এখন দেখো, তুমি বলছো যে তুমি এখন কি উৎপাদন করতে চাও। সাপোজ ধরো তুমি এখন উৎপাদন করতে চাও, ধরলাম আমরা আহ, এখান থেকে আমরা বলছি যে তুমি এখন উৎপাদন করতে চাও, সাপোজ কি বলো, যে কোনো একটা এক্সাম্পল দাও। ধরো তুমি এখন, আমরা পানির স্যার টমেটো এক্সাম্পল, স্যার। আমরা পানির এক্সাম্পল দিয়েছিলাম, তুমি ধরো ওয়াটার প্রডিউস করতে চাও, অর্থাৎ মিনারেল ওয়াটার, যেটা জি স্যার। খাওয়ার জন্য ব্যবহৃত হয়, মিনারেল ওয়াটার। ঠিক আছে, মিনারেল অর্থ হলো খনিজ, খনিজ থেকে যেটা আসে আর কি, মিনারেল, খনি, মিনারেল অর্থ হলো খনিজ। ঠিক আছে, তো এখন জি এখন স্যার। ধরো যে তোমার এখন তুমি এই ওয়াটার বটল তুমি বিক্রি করবা, এটা মিনারেল ওয়াটার, তোমার এখান থেকে আসবে ওয়াটার বটল, ফাইনাল রেজাল্ট তোমার এখান থেকে রেজাল্ট পেয়েছে কি ওয়াটার বটল, তাহলে তোমার এখানে প্রোডাকশনটা কি? ওয়াটার বটল। ওয়াটার বটলটা হলো তোমার উৎপাদন। ওকে, এবার দেখো, জি স্যার। এবার তুমি বলছো, তাহলে তোমার স্পিকারটা অফ করো, কারণ তোমার এখানে নয়েজ আছে। হ্যাঁ, আমি এবার বলছি। এবার দেখো যে তুমি এই যে ল্যান্ডটা, এটা আলাদাভাবে বসে আছে, সেপারেট এভাবে আলাদাভাবে বসে আছে, ল্যান্ড কোনো কাজ করছে না। এবার দেখো, তাহলে ল্যান্ড কোনো কাজ করছে না, এটা সেপারেট বসে আছে। এবার ধরো তোমার এখান থেকে লেবার দেয়া আছে, লেবারও কোনো কাজ করছে না, বসে আছে। এবার দেখো, ক্যাপিটাল গুড এখানে আলাদাভাবে বসে আছে। এবার তুমি দেখছো যে আমি তো পানির বোতল তৈরি করতে চাই, কিন্তু এগুলোকে আমি যখন এনে, আমি এগুলো নিয়োগ দিয়েছি, কিন্তু এগুলো এখন বসে আছে। তো বসে থাকলে কি তোমার ওয়াটার বটল পাওয়ার সুযোগ আছে? আমরা এখানে বলছি কি, যে বসে থাকলে কিন্তু আমার ওয়াটার বটল পাওয়ার কোনো সুযোগ নেই। তাহলে এখন কি করতে হবে? তাহলে এখন যা করতে হবে সেটা হলো, আমি ল্যান্ডের সঙ্গে লেবারকে নিয়োগ দিব, আবার ল্যান্ড লেবারের সঙ্গে ক্যাপিটালকেও নিয়োগ দিব, অর্থাৎ একটার সঙ্গে আরেকটাকে আমি এখন সমন্বয় করতে চাই, বা এদেরকে সঙ্গে একটার সঙ্গে আরেকটার কার্যকারিতা আমি এখন টেস্ট করতে চাই, অর্থাৎ এদেরকে আমি এখন কাজে নিয়োগ করতে চাই। তাহলে যে সংগঠক সে কি করছে, এই যে পানির বোতলটা তৈরি করার জন্য সে ভূমি, শ্রম, মূলধন সংগঠন এগুলোকে কাজে নিয়োগ দিয়েছে। দেখো তো, যখন এগুলোকে ল্যান্ডের সঙ্গে লেবার যাবে, লেবারের সঙ্গে ক্যাপিটাল গুড যাবে, বা তুমি যখন ক্যাপিটালের সঙ্গে লেবারকে অ্যাড করবা, লেবারের সঙ্গে ল্যান্ডকে অ্যাড করবা, তখন তোমার এখানে একটা ফাংশনিং শুরু হয়ে যাবে, একটা ক্রিয়াকলাপ শুরু হবে, যে ফাংশনিং। তাহলে আমরা বলছি কি, যখনই তুমি এদেরকে একসঙ্গে নিয়োগ দিবা, তখন তোমার এখানে একটা কিন্তু ফাংশনিং শুরু হবে। তাহলে এই যে নিয়োগটা কে দিয়েছে, এই ফাংশনিং প্রসেসটা, এই প্রসেসটা কে দিয়েছে, এই প্রসেসটা করেছে কে? এই প্রসেসটাকে আমরা বলছি এন্টারপ্রাইজ বা অর্গানাইজেশন, আর প্রসেসটা করেছে কে? এন্টারপ্রেনিউর, সংগঠক। এন্টারপ্রেনিউর। জি স্যার। সংগঠক এটা করেছে। তাহলে এখন আমি যদি তোমাকে বলি যে বলো তো এখন সংগঠকের সংজ্ঞা কি, বা সংগঠনের সংজ্ঞা কি, বলো। স্যার, উৎপাদন সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য হ্যাঁ, যারা ভূমি স্যার কাজ করে। ভূমি শ্রম মূলধনকে নিয়োগ করার প্রক্রিয়াকে আমরা বলি সংগঠন, তাই তো? জি স্যার। আচ্ছা, এখন তুমি যদি বলি যে তোমার এখানে তাহলে এখন তুমি কতটুকু নিয়োগ করবা, সেটা তোমার দক্ষতা বা সেটা তোমার দূরদর্শিতার উপরে নির্ভর করবে। কারণ তোমার মেইন জি উদ্দেশ্যটা কি, স্যার। তোমার প্রফিট ম্যাক্সিমাইজেশন। তুমি যদি বলি, তুই এমন হতে পারে যে জি তুমি স্যার। লেবার বেশি নিতে পারো, ক্যাপিটাল কমিয়ে দিতে পারো, আবার ক্যাপিটাল বেশি নিতে পারো, লেবার কমিয়ে দিতে পারো। আবার এমনও আছে যে জি তোমার স্যার। লেবার ক্যাপিটাল কম করলেও কোনো কম্বিনেশনে ভালোভাবে কাজ করছে না, কারণ তোমার ম্যানেজমেন্টটা ঠিক মতো হচ্ছে না। তো কারণ তোমার মধ্যে কর্মীর সঙ্গে তোমার কর্মী সংখ্যা এত বেশি যে তুমি তাদেরকে নিয়ন্ত্রণও করতে পারছো না। আবার তোমার দেখো কর্মীর সঙ্গে আবার এমনও হতে পারে যে তোমার কর্মীর সংখ্যা অনেক বেশি, কিন্তু তুমি তাদের নিয়ন্ত্রণ করার ক্যাপাসিটি আছে।
বা তোমার কর্মীদের সঙ্গে সুসম্পর্ক থাকার ভিত্তিতে তোমাদের, অথবা এমনও হতে পারে যে তুমি কর্মীদেরকে বলে দিলে যদি উৎপাদন বেশি হয় তার এত % প্রফিট তুমি পাবে, সেক্ষেত্রে দেখা যাবে কি তোমার ম্যানেজারিয়াল কস্টটা কিন্তু অনেক কমে যাবে, কারণ সবাইকে তোমার কিন্তু তখন আর জি স্যার। নিয়ন্ত্রণ করতে হবে না। তখন সবাই কি করবে, নিজেদের উন্নতির জন্যই কিন্তু তখন সবাই কাজ করে। তো এভাবে দেখা যায় কি যে অনেক ক্ষেত্রে আমাদের এই ম্যানেজারিয়াল নলেজটা কিন্তু এখন দিন দিন অনেক বেশি স্প্রেড আউট হয়েছে। কিভাবে আমাদের এই উৎপাদনটা সর্বোচ্চ করে কিভাবে প্রফিটটা ম্যাক্সিমাম করা যায়, এর জন্য কিন্তু এখন নানা ধরনের প্ল্যান, পরিকল্পনা, দূরদর্শিতা আমরা উদ্যোক্তাদের মধ্যে দেখে থাকি আর কি। তো এখন আমরা বললাম কি, তাহলে এই প্রসেসটা হলো ভূমি শ্রম ও মূলধন সংগঠনকে এক করে উৎপাদনের যে প্রক্রিয়া, এটাকে সুষ্ঠুভাবে বলা হয়। তো সুষ্ঠু শব্দটা না বলে এটাকে আমরা বলি কাম্যভাবে, যে কাম্য অর্থ কি, যে উৎপাদন আমার সর্বোচ্চ হবে, খরচ সর্বনিম্ন হবে, এটা হলো কাম্য উৎপাদন প্রক্রিয়া। এই উৎপাদন প্রক্রিয়ার সুষ্ঠু সমন্বয়টাকেই হলো আমাদের সংগঠন, আর এটা যে পরিচালনা করে তাকে আমরা বলি সংগঠক। তো এখান থেকে কারো সমস্যা আছে বলো, সমস্যা আছে? এই সমস্যা না থাকলে আমরা টপিক আগাবো সামনের দিকে। টপিকের সামনে আগান স্যার। এই তোমরা আর কেউ কথা বলছো না কেন, তোমাদের মুখ বন্ধ করে রেখেছো কেন? 6350 সাজেদুল আলম, বলো সমস্যা আছে? সাজেদুল আলম, এই সাজেদুল আলমকে অ্যাবসেন্ট করে দাও, ওইখানে লিখে রাখো 6350 অ্যাবসেন্ট। আমি আজকে 22 জনকে প্রেজেন্ট দিব, 21 জনকে দিব। সাজেদুল আলমের নামটা লিখে রাখো, 6350 আমার মনে থাকবে। মুস্তাফিজুর রহমান, স্পিকার অন করো। জি স্যার। বলো এখানে কি অসুবিধা আছে? না স্যার, সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমরা সামনে আগাচ্ছি, পরে যদি সমস্যা থাকে তাহলে কিন্তু তোমাদের নাম আমার মনে থাকবে যে তোমরা বলেছো, সমস্যা নেই। ওকে, জি স্যার। এবার আমরা আসি, এখন আমরা আমাদের টপিকে যাই। দেখো এখান থেকে কি কি লেখা আছে। তো আমরা সংগঠকের রিলেটেডই, সংগঠন বা সংগঠক রিলেটেড টপিকে আলোচনা করব। তো এবার দেখো এখান থেকে আমাদের যদি আমরা এখন ডেফিনেশনে যাই, তাহলে এখান থেকে আমরা কি দেখছি যে ভূমি শ্রম মূলধনের আনুপাতিক সংগ্রহ, আনুপাতিক মানে কোনটা কতটুকু নেওয়া হবে, সংযোজন ও উৎপাদনের নিয়োগ করার উদ্যোগ বা প্রচেষ্টাকে বলা হয় প্রচেষ্টা, যেটাকে আমরা বলেছিলাম প্রসেস বা প্রক্রিয়া, সেটাকে আমরা বলেছিলাম সংগঠন। আর এখানে দেখো কি দেয়া আছে, কর্ম কর্মীর মধ্যে সামঞ্জস্যপূর্ণ পারস্পরিক সম্পর্ককে সংগঠন বলে। তো সেই সামঞ্জস্যপূর্ণ সম্পর্ককে আমরা বলি আবার, এটাকে এখানে বলা হয় যে উৎপাদন কিভাবে সর্বোচ্চ করা যায় সেটার সঙ্গে টার্গেট থাকে। কর্মী আমার যত ডেডিকেটেড ওয়েতে কাজ করবে তত আমাদের উৎপাদন প্রক্রিয়া স্মুথলি রান করবে। তো সেক্ষেত্রে আমাদের মিল ওয়ার্ডেরটা, এটা এই ডেফিনেশনটা আমাদের পুরোপুরি যে আমাদের সবকিছুকে রিপ্রেজেন্ট করে তা না, কিন্তু একটা নির্দিষ্ট অংশকে, কর্ম আর কর্মী, এদের মধ্যে আমাদের একটা, কর্ম বললে আমাদের অনেক কিছুই কভার হয়ে যায়, কারণ আমরা নিয়োগ করেছিলাম, কাজে নিযুক্ত বলেছিলাম। তো ভূমিও কাজে নিযুক্ত, শ্রমও কাজে নিযুক্ত, মূলধন কাজে নিযুক্ত। তো কর্ম বললেই আমাদের এগুলো মূলত কাজে নিযুক্ত থাকে। তো কর্ম আর কর্মী যারা এগুলোর সঙ্গে করছে আর কি, তো তাদের মধ্যে সামঞ্জস্যপূর্ণ পারস্পরিক সম্পর্ককে আমরা সংগঠন বলি আর কি। তো এরপরে আমরা আসি, আজকের আমরা যে লেকচারটা দিয়েছি যদি আমরা শেষ নাও করতে পারি তাহলে কিন্তু টার্গেট থাকবে যে তোমরা নিজেরাই শেষ করবে, কারণ এখানে আমাদের খুব বেশি কিছু যে আমাদের অত বেশি জটিল জটিল টপিক তা না, এগুলো সহজ আছে, সেহেতু শেষ না করতে পারলে তোমরা নিজেরাই শেষ করে ফেলবে। এবার দেখো আমাদের এখানে দেয়া আছে কি, এটা টপিকটাকে আমরা বলছি সংগঠকের আমাদের বৈশিষ্ট্য বা সংগঠনের বৈশিষ্ট্য। আমরা বলছি লক্ষ্যাভিমুখী, অর্থাৎ সংগঠকের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। যেমন আমরা বলেছিলাম কি সামনের ক্ষেত্রে সংগঠক তার লক্ষ্যটা নির্ধারণ করেছে কি, যে সে উৎপাদন কার্য পরিচালনা করতে চায়, কিসের উৎপাদন, সে পানির বোতল তৈরি করতে চায়, অথবা ধরলাম এমন হতে পারে যে সে কোন একটা কৃষি খামার পরিচালনা করতে চায় বা উৎপাদনের প্রক্রিয়ায় নিয়ে আসতে চায়, অথবা সে গবাদি পশু পালন করতে চায়, এরকম হতে পারে, নানা রকমের উদ্দেশ্য তার থাকতে পারে। তার একটা লক্ষ্য আছে, এবং লক্ষ্যটা কি, যে এই যে আমাদের প্রোডাকশন লক্ষ্য, এর ভিত্তিতে তার একটা উদ্দেশ্য আছে, সেটা হলো সে প্রফিট ম্যাক্সিমাইজ, তার হলো প্রফিট, উদ্দেশ্যটা হলো প্রফিট। এবং সব প্রফিটে আমরা জানি প্রফিটের উদ্দেশ্য থাকাটাই হলো মেইন না, প্রফিট ম্যাক্সিমাইজেশনটাই তার উদ্দেশ্য। এরপর আমরা বলছি দায়িত্ব কর্তৃত্বের সুস্পষ্টতা, অর্থাৎ সে কি কি দায়িত্ব পালন করতে হবে, কাকে কি কোন দায়িত্বে রাখতে হবে সেটা সম্পর্কে তার একটা স্পষ্ট ধারণা থাকতে হবে। তা না হলে দেখা যাবে কি, যে যদি কর্তব্য দায়িত্বের সুস্পষ্টতা না থাকে তাহলে সমন্বয় সাধন ঠিকভাবে হবে না, উৎপাদন প্রক্রিয়া ব্যাহত হবে, ব্যাহত হলে তার প্রফিটটাও কমে যাবে, এমনকি তার ক্ষতিরও সম্মুখীন হতে পারে। এরপর আমরা বলছি কর্ম বিভাজন, অর্থাৎ এইবার বলো, সেদিন আমরা এই কর্ম বিভাজন নিয়ে বলেছিলাম। আশরাফুল আজম দীপ্ত, তুমি বলো যে কর্ম বিভাজনটা কি, কর্ম বিভাজনটা তার বৈশিষ্ট্যের মধ্যে কেন আসে, কর্ম বিভাজনটা কাকে বলে বলো? স্যার, নানা রকম পেশাকে বলা হয় স্যার কর্মবিভাজন, মানে একটা সমাজে বিভিন্ন মানুষ বিভিন্ন পেশায় নিযুক্ত। এই অন্য ইয়ে বলো, রাফি বলো, আহমেদ রাফি তুমি বলো, তুমি স্পিকার অফ করো, রাফি বলো। জি স্যার।
বলো, আমরা যে কর্ম বিভাজন বা শ্রম বিভাজন বলেছিলাম সেটা আসলে কি? স্যার শ্রমের বিভিন্ন পেশা। এই আবল তাবল বলা যাবে না, কিন্তু তুমি বলো যে স্যার আমি এটা জানি কিনা, সেটা আগে বলো। নিজের থেকে চিন্তা করো যে আমি এটা জানি কিনা, আমার ধারণা আছে কিনা। বলো যে স্যার আমি এটা, আমার এটা সম্পর্কে ধারণা অস্পষ্ট। এই কি তুমি কি এটা জানো? বলো, শ্রম বিভাজন বা কর্ম বিভাজন। স্যার মানে ওয়ার্ডটা দেখে এমন মনে হচ্ছে যে শ্রমের বিভিন্ন কর্মের বিভিন্ন পেশা। হাট, ওরকম না। এই মমিনুল ইসলাম, এটা কিন্তু গত ক্লাসেও বলেছে শ্রম বিভাগ, কর্ম বিভাজন বা শ্রম বিভাগ। তুমি বলো মমিনুল ইসলাম, শ্রম শ্রম বিভাগটা বলো। শ্রম বিভাগ কাকে বলে এটা তো আলোচনা করার বিষয় এখন না। আচ্ছা আমি দেখাচ্ছি। সেদিন না একবার দেখিয়ে দিলাম শ্রমের দক্ষতা দেখাতে, যে দেখো আমরা সেদিন কি বলেছিলাম, এরকম একটা ছাতা তৈরি করছিলাম, মনে আছে? এই যে একটা ছাতা তৈরির প্রসেস ছিল। এই ছাতা তৈরি করতে যে কি বলেছিলাম, আমরা বলেছিলাম কি যে এই ছাতা তৈরি করতে যে আমাদের কাপড় কাটতে হয়, একটা কাটার প্রসেস ছিল। তারপরে আমাদের একটা সেলাই করার প্রসেস ছিল। সেলাই করার জন্য আমাদের একজন যে সেলাই করবে, এটাকে আমরা বলছি সুতা দিয়ে সে সেলাই করে, এরকম একটা সেলাইয়ের প্রসেস ছিল। তারপরে আমরা বলেছিলাম কি যে এখানে আমাদের এই এই যে আমাদের ছাতার বারটা আছে, রডটা, এটা তোমার এইভাবে ঠিক করার দরকার ছিল। তারপরে আমরা বলেছিলাম কি এই যে এই প্রসেস গুলোকে আবার এক করার প্রক্রিয়া ছিল, অ্যাসেম্বল করার প্রক্রিয়া ছিল। অ্যাসেম্বল অর্থ কি, এটাকে আমরা বলছি একত্রীকরণ। হ্যাঁ, তো এখন দেখো তো, এখন যদি বলি যে তোমার এখানে একজন লেবার দেয়া আছে, এরকম দিলাম, জাস্ট আমি মুখটা দিলাম, এখানে একজন দেয়া আছে, এখানে একজন লেবার দেয়া আছে, এখানে একজন লেবার দেয়া আছে, এখানে একজন লেবার দেয়া আছে। আমি তো এরকম না করেও প্রত্যেকজন লেবারকে বলতে পারতাম যে তোমরা এক একজন করে সবকিছু করো, কাটো, সেলাই করো, ছাতার বার তৈরি করো, আবার সব একত্রিত করো, সব কিছু পারতাম না বলতে? 4 জন তো করতে পারতো। তা না করে আমি সবাইকে আলাদা আলাদা ভাবে কেন নিয়োগ দিয়েছি? একে শুধু কাটতে দিয়েছি, একে শুধু সেলাই করতে দিয়েছি, একে শুধু আমরা বার তৈরি করতে দিয়েছি, আর সব একজন অ্যাসেম্বল করতে দিয়েছি। কারণ কি বলো? এই যে একজন বলো, কথা বলতে হবে, যাতে উৎপাদনটা কি হয়, অনেক বেশি বাড়ে। কারণ কি? কারণ এরা এই কাজে দক্ষ, এই কাজে দক্ষ, এই কাজে দক্ষ, এই কাজে দক্ষ। তাহলে দেখো তো, একটা শ্রম, একটার প্রক্রিয়াকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে ফেলেছি না? এই যে আমাদের একটা ছাতা তৈরি, ছাতা, কিন্তু এই যে একটা টোটাল ওয়ার্ককে আমরা কিন্তু কয়েকটা প্রসেসে ভাগ করে ফেলেছি। সমস্ত কাজকে দেখো তো আমরা কয়েকটা অংশে ভাগ করে ফেলেছি। কয়েকটা অংশে ভাগ করে দক্ষতা অনুযায়ী যে শ্রমিক নিয়োগ দিয়েছি, একে বলা হয় কি শ্রম বিভাজন বা কর্ম বিভাজন। বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছো? জি স্যার বুঝছি। তাহলে আমরা বললাম কি যে একটা টোটাল প্রক্রিয়াকে যদি ডিফারেন্ট প্রসেসে ভাগ করে, যদি সেখানে তাদের দক্ষতা অনুযায়ী শ্রমিক যে নিয়োগ করা হয়, এই নিয়োগ করার প্রক্রিয়াটাই হলো আমাদের শ্রম বিভাগ। অথবা এই যে প্রসেস, টোটাল ওয়ার্ককে ভাগ করে দেয়া, এই প্রসেসটাকে আমরা বলি হলো শ্রম বিভাগ। আর কারোর অসুবিধা থাকলে জানাবা কিন্তু আমাকে, মুখ বন্ধ করে বসে থাকবে। এটাকে হ্যাঁ, আপনি শ্রমের বিভাজন বলছিলেন না স্যার? বলছিলাম। শ্রমের বিশেষায়ন। বিশেষায়ন কেন? কারণ দক্ষতা অনুযায়ী যে নিয়োগ দিয়েছে, এটা শ্রমের বিশেষায়ন। কারণ এই কাজে দক্ষ, এই কাজে দক্ষ, এই কাজে দক্ষ। আর এই যে প্রক্রিয়াটাকে ভাগ করে ফেলেছে, এটা কিন্তু একটা ভাগ, এটা বিভাগ, এটাকে বলা হয় শ্রম বিভাগ বা বিভাজন। এখানে দক্ষতার সঙ্গে রিলেটেড, বিশেষায়নের সঙ্গে রিলেটেড, সবকিছুর সঙ্গে এখানে রিলেটেড শ্রম বিভাগ। এখানে এই যে শ্রমটাকে আমরা ভাগ করে ফেলেছি, প্রত্যেক আলাদা আলাদা শ্রমে নিয়োজিত। আবার এ বিশেষ, কাপড় কাটায় বিশেষ, এ সেলাই করায় বিশেষ, এ আবার বার তৈরিতে বিশেষ, এ অ্যাসেম্বল করায় বিশেষ, মানে স্পেশাল। বুঝতে পেরেছো? দক্ষ আর কি, এই দক্ষ। অসুবিধা আছে বুঝতে? তাহলে এই যে টোটাল প্রক্রিয়াটাকে ভাগ করে ফেললাম, এই ভাগটাকে আমরা বলছি কি শ্রম বিভাগ। বুঝতে পেরেছো? আগে বলেছিলাম দক্ষতাটা হলো বিশেষায়ন, আর যখন আমরা ভাগ করছি এটাকে আমরা বলছি শ্রম বিভাগ। দক্ষতা অনুযায়ী দেখো তো প্রত্যেক ভাগে ভাগে আলাদা জন, এটাকে আমরা বলি বিভাগ। টোটাল প্রসেসটা কিন্তু একজন করছে না, টোটাল প্রসেসটা করছে 4 জন মিলে। বুঝতে পেরেছো? এই যে টোটাল ছাতাটা তৈরি, সে কি একই এই করছে, নাকি এইখান থেকে এসে 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 রেডি হয়ে আসলে তখন এ করছে? বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছো? কথা বলো। জি স্যার, বুঝতে পেরেছি। স্যার না বুঝতে পারলেও বলবা।
এবার বলো তাহলে আমরা যে এই যে শ্রম বিভাজনটা নিলাম, আমরা বললাম যে আমাদের যে বৈশিষ্ট্য আছে সংগঠকের বা সংগঠনের, তার মধ্যে শ্রম বিভাজনটা গুরুত্বপূর্ণ। কারণ কি? কারণ শ্রম বিভাজন হলে উৎপাদনটা কি হয়ে যায়? আমরা বলেছিলাম কি গড়ে উৎপাদন কি হয়ে যায়? বেড়ে যায়। আমরা কিন্তু গত ক্লাসে বলেছিলাম যে এটা করলে গড় উৎপাদনটা অনেক বেশি বেড়ে যায়। তো এরপরে দেখো যে দায়িত্ব কর্তৃত্বের ভারসাম্য রক্ষা। তার মানে ভারসাম্য অর্থ কি? যেমন দেখবা যে একটা হায়ারার্কি থাকে, যেমন বস থাকে, বসের নিচে আরো দুজন থাকে, তাদের আবার তারাও কারোর বস হয়। এভাবে যে একটা দায়িত্বের যে একটা আহ, ব্যাপার, এবং এখানে যে কর্তৃত্ব একজন আরেকজনের উপরে যে আমাদের কাজের যে বন্টন, সেটা যাতে ভারসাম্য রক্ষা হয়, সেটাও কিন্তু আমাদের একজন সংগঠন যে বা সংগঠক তার কিন্তু এটা বৈশিষ্ট্যের মধ্যে পড়ে আর কি। এরপর আমরা বলছি যে যোগাযোগ ও শৃঙ্খলা প্রতিষ্ঠা, অর্থাৎ আমার উপর থেকে নিচ পর্যন্ত যদি যোগাযোগ না থাকে তাহলে কিন্তু আমার সমন্বয় হবে না, কাজের সমন্বয় না হলে কিন্তু উৎপাদন প্রক্রিয়া ব্যাহত হবে। অর্থাৎ এমনও হতে পারে যে টোটাল শৃঙ্খলাটা মানে শৃঙ্খলা যদি না থাকে কোনো রকমে, তাহলে উৎপাদন প্রক্রিয়া এমন হলো যে কয়েকদিন পরেই আমার উৎপাদন প্রতিষ্ঠান এই আমার সংগঠনটাই নষ্ট হয়ে গেল, বা দেখা যাচ্ছে কি যে সংগঠকের আর কোনো রোলই থাকবে না, কারণ সংগঠনই নাই আর কি, কারণ সেখানে কোনো আর কাজ হচ্ছে না। কারণ কি? কারণ আমি লসে পড়েছি। তো এরপরে আছে কি আছে আহ উপকরণের সর্বোচ্চ ব্যবহার। উপকরণের সর্বোচ্চ ব্যবহার কিভাবে হয় বলতো? আমি একজনকে জিজ্ঞেস করি, আশরাফুল আজম দীপ্ত, বলো উপকরণের সর্বোচ্চ ব্যবহার কিভাবে হবে? তুমি কিভাবে বুঝবা যে উপকরণের সর্বোচ্চ ব্যবহার হচ্ছে? বলো। মানে স্যার কোন উৎপাদন কাজে নিয়োজিত উপকরণগুলোকে স্যার মানে পুঙ্খানুপুঙ্খ ভাবে ব্যবহার করা। আর সেটা তো তোমার শাব্দিক অর্থ। তোমাকে আমি বললাম তুমি ইকোনমিক্স এর সেন্সে বলো। তুমি যদি এইভাবে বলো তাহলে একজন বাংলা ছাত্রের সঙ্গে তোমার পার্থক্য হবে কি? তোমার তো ইকোনমিক্স কোর্স আছে। এই বলো, শিহাবুর রহমান বলো, তোমার দেখি মাথায় কি আছে বলো। কি স্যার কি বা আমার আমরা কোশ্চেনটা বলছি স্যার কি যে বলতে উপকরণের সর্বোচ্চ ব্যবহার, এটা যে হচ্ছে তুমি কিভাবে বুঝবা? স্যার উপকরণের স্যার সর্বোচ্চ ব্যবহার স্যার মানে হচ্ছে আমি স্যার বুঝবো স্যার, আমি স্যার যখনই আমার দেখবো স্যার আমার প্রফিট বেশি স্যার, তখন আমি বুঝবো যে আমার প্রফিট ভূমি বা আমি কি আমার কখনো শ্রম বা তোমাকে আমার বলেছি? আমি কি কখনো প্রফিট বেশি বলেছি না প্রফিট ম্যাক্সিমাম বলেছি? স্যার ম্যাক্সিমাম স্যার। তাহলে প্রফিট ম্যাক্সিমাম হতে গেলে কি হতে হয়? কস্টটা মিনিমাম হতে হয়। জি স্যার। কস্টটা যখন আমার মিনিমাম স্যার হবে স্যার জি তখন বুঝতে হবে কি জি যে আমার উপকরণের সর্বোচ্চ ব্যবহার হচ্ছে। আর আর যদি আমি বলি যে এখন যদি একটা কোশ্চেন করি যে ধরলাম আমি কস্ট মিনিমাম হচ্ছে না, তাহলে সেটার জন্য কিভাবে হতে পারে যে উপকরণের সর্বোচ্চ ব্যবহার হচ্ছে না? এমন কি হতে পারে যে উপকরণের সর্বোচ্চ ব্যবহার হচ্ছে না বলেই আমার খরচ বাড়ছে? কিভাবে বুঝবা তুমি সেটা? কোশ্চেন বুঝতে পেরেছো? স্যার কোশ্চেন বুঝতে পারছি স্যার। এখন স্যার এটা হতে পারে যে আমি যেমন স্যার আমি স্যার যেমন 100 জন শ্রমিক আমি নিয়োগ দিয়েছি স্যার, সে কিন্তু যদি কি করে? আমার এখানে একটা এর স্যার যে খরচ আছে, কিন্তু সে যদি ফাঁকিবাজি করে তাহলে উৎপাদনটা কি হয়ে যাবে? জি স্যার অনেক কমে যাবে স্যার। কমে যাবে, কিন্তু তাকে তো আমার খরচ বিয়ার করতে হবে। জি সে জি তো দেখা যাবে কি উৎপাদন কমে গেলে তো আমার রেভিনিউটার উপরে একটা প্রেসার পড়বে, রেভিনিউ তো তখন সর্বোচ্চ হবে না। জি তাহলে যেখানে রেভিনিউ সর্বোচ্চ হবে আর খরচটা মিনিমাম হবে, তখন সেখানে আমি বুঝবো যে এখানে আমার উপকরণগুলো সঠিকভাবে কাজ করছে। ঠিক আছে? জি স্যার। আর নমনীয়তার সুযোগ কি? যে আমি একই সাথে হার্ড লাইনে যেতে পারি, আবার আমি নমনীয় হতে পারি। নমনীয় হলে দেখা যায় কি যে মালিক শ্রমিক সঙ্গে একটা সুসম্পর্ক বজায় রাখার একটা সম্পর্ক থাকে আর কি। তো এরপর আমরা আসি, এবার দেখো সংগঠক বা উদ্যোক্তা। তাহলে সংগঠন যে পরিচালনা করে তাকে আমরা বলি সংগঠক বা উদ্যোক্তা। দেখো এখানে এখানে কি আছে? একত্রিত করে তাদের প্রয়োজন অনুসারে সমন্বয় সাধনের কাজ যে করে। তাহলে আমরা সমন্বয় সাধনটাকে আমরা বলেছিলাম সমন্বয় প্রক্রিয়া, সেটাকে আমরা বলেছিলাম সংগঠন, আর যে করে তাকে আমরা বলছি সংগঠক বা উদ্যোক্তা। তো এখানে দেখো যে আমাদের এখানে একটা মাল্টিপল চয়েস কোশ্চেন আসে যে ক্যাপ্টেন অফ দ্য ইন্ডাস্ট্রি বলা হয় সংগঠককে, এটা কে বলেছেন? তাহলে আমরা এখানে বলছি এটা কিন্তু আমাদের মার্শাল বলেছেন। তাহলে আমাদের ক্যাপ্টেন যে সংগঠক যে অর্গানাইজেশনটা পরিচালনা করে যে ক্যাপ্টেন, তাকে আমরা বলি সংগঠক। তাকে আমরা এই সংজ্ঞাটা আমাদের দিয়েছেন কে? মার্শাল। এটা তোমরা একটু মনে রাখবে, এটা কিন্তু মাল্টিপল চয়েস কোশ্চেনে আসে। এরপরে দেখো এখানে এন্টারপ্রেনার বলতে কি বুঝি আমরা, এন্টারপ্রেনার শব্দের দায়িত্ব গ্রহণ কি সব আছে এখানে, ইংরেজি শব্দ, এগুলো তোমরা একটু দেখে নেবে। এরপর আমরা আসি সংগঠকের কার্যাবলী। দেখো এখানে আমরা আসি, এখন আমি বলবো এখান থেকে পয়েন্ট, আর তোমরা এখান থেকে আমাকে আলোচনা করবে যে এর সঙ্গে কোনটা কি, মানে এর ব্যাখ্যাটা কি বলো। এবার আমাকে বলো যে আমাদের সময় বেশি নেই, আমরা এখানে যদি আচ্ছা দেখি আমাদের আর কয়টা আছে। এই গুণাবলীও নিজেরা দেখে নিবে, এটা আমরা যদি শেষ নাও করতে পারি তোমরা নিজেরা দেখে নিবে। এবার আমাকে বলো যে এখানে আমাদের কার্যাবলী যে আছে লক্ষ্য নির্ধারণ। এখন আমি একজনকে নাম বলে যাব, তোমরা দ্রুত বলে যাবে। রাজীব বলো,
46 রোল নাম্বার। যে এখানে আমরা বলছি যে লক্ষ্য নির্ধারণটা কি? লক্ষ্য নির্ধারণটা স্যার হচ্ছে কোন উৎপাদন করার পর যে লক্ষ্য থাকে সেটা। উৎপাদন করার পর লক্ষ্য থাকলে তাহলে তোমার লক্ষ্য নির্ধারণ শুরুতে আসলো কেন? আমি যদি বলি আমি পানির বোতল উৎপাদন করতে চাই, তা পানির বোতল উৎপাদন করার পরে আমি কি লক্ষ্য নির্ধারণ করব কি পরিমাণ শ্রমিক লাগবে, কি পরিমাণ পুঁজি লাগবে, কি পরিমাণ সংগঠক লাগবে, কি পরিমাণ আমার না শ্রমিক স্যার, লাগবে? তাহলে লক্ষ্য নির্ধারণটা কি? আমি কি পরিমাণ কি উৎপাদন করতে চাই, কি পরিমাণ উৎপাদন করতে চাই, কতটুকু লেবার নিতে চাই, কিভাবে তাদেরকে আমি নিয়োগ দিতে চাই, কি পরিমাণ তাদের মজুরি হবে, এসব চিন্তা করে আমি যে লক্ষ্য নির্ধারণ, আমি যেটা প্ল্যান করছি যে আমি এটা উৎপাদন করতে চাই, সেটাই তো আমার লক্ষ্য নির্ধারণ। এরপর আমরা পরিকল্পনা প্রণয়ন। এবার বলো পরিকল্পনা প্রণয়নটা কি? এই লক্ষ্য নির্ধারণ আর পরিকল্পনা প্রণয়ন মোরাললেস কাছাকাছি, ঠিক আছে? কোথায় পাওয়া যাবে দ্রব্য, কাঁচামাল কিভাবে আসবে, উৎস কি, ঠিক আছে? এগুলো হলো আমাদের পরিকল্পনা নিতে হয়, যে আর কি পরিমাণ খরচ হবে, সবকিছু আমাকে নিয়ে আগালে তখন আমরা তাকে বলি পরিকল্পনা। লক্ষ্য নির্ধারণের পরে তোমার কিন্তু পরিকল্পনাটা আসে। আমি এই লক্ষ্য নিয়েছি, এবার আমার পরিকল্পনাটা কি হবে, কিভাবে প্ল্যানিংটা আসে, তারপরে আসে আমার প্ল্যানিং। অর্থাৎ এই আমি লক্ষ্যের সঙ্গে পরিকল্পনাটাও কিছুটা আলোচনা করে ফেলেছি। এরপর দেখো তো উপকরণ সংগ্রহ, পরিকল্পনা আমি প্রণয়ন করেছি, এরপর আমাকে কি করতে হবে? উপকরণ সংগ্রহ, সমন্বয় সাধন। তাহলে উপকরণ সংগ্রহ করতে হবে। উপকরণ সংগ্রহ করে কি বসে থাকলে চলবে, নাকি তাদেরকে কাজে নিয়োগ দিতে হবে? তাহলে কাজে নিয়োগ দেওয়াটাকে আমরা বলছি সমন্বয় সাধন করতে হবে এদের মধ্যে। এরপর দেখো তো পরেরটা কি আছে, এর পরেরটা আছে আমাদের মূলধন সংগ্রহ। উপকরণের মধ্যে মূলধনটাও আসে, এটা আমাদের একটা আলাদা এক্সট্রা পয়েন্টের জন্য হয়তো এটা আসছে। তারপর আমরা বলছি তত্ত্বাবধান। তত্ত্বাবধান কেন? কারণ তুমি এগুলোকে নিয়োগ করলে বসে থাকলে এরা তোমার উৎপাদন ওভাবে আসবে না, তাদেরকে তোমার ম্যানেজমেন্ট করতে হবে, তত্ত্বাবধান করতে হবে নিয়মিত। এরপর আমরা বলছি কি শ্রম বিভাগ প্রবর্তন। শ্রম বিভাগ না হলে তুমি যে উৎপাদন সর্বোচ্চ করতে চাও সেটা তোমার যাওয়া পসিবল না। এই শ্রম বিভাগ প্রবর্তন কিন্তু একটু আগে আমরা দেখে এসেছি, দেখেছো তো, মনে আছে? জি স্যার। হ্যাঁ, শ্রম বিভাগ হলে কি হয়, উৎপাদন অনেক বেড়ে যায়, কারণ দক্ষতা অনুযায়ী শ্রমের বিভিন্ন যে প্রসেস গুলো আছে সেখানে যদি নিয়োগ দেওয়া হয় তাহলে দেখা যায় কি উৎপাদন যা তার চেয়ে অনেক বেশি বেড়ে যায়। এরপর আমরা বলছি কি ঝুঁকি গ্রহণ। গ্রহণে মূর্ধন্য হবে, যেহেতু লেকচারটা আমি করে নিই এজন্য একটু এই মূর্ধন্যটা তোমরা দিয়ে নিও, আমার একটু দেখা উচিত ছিল। আমি দেখেছি কিছু সংশোধন করেছি, কিন্তু আরো কিছু বানানো একটু সমস্যা আছে। গ্রহণে মূর্ধন্য হয়, ঠিক আছে? তো দেখো এখানে ঝুঁকি গ্রহণ। ঝুঁকি গ্রহণ বলতে তুমি কি বুঝো? ঝুঁকি গ্রহণটা বলতে কি আসলে, এটা কি? ঝুঁকি বহনটা কি? আমি যে জিনিসটা স্যার উৎপাদন করবো স্যার, সেটার কি আসলে মার্কেটে চলবে কিনা, প্রফিট জি, আসবে কিনা, অর্থাৎ এখানে আমার একটা রিস্ক আছে। আমি যে এতগুলো অর্থ নিয়োগ দিয়েছি, আমি তো পরে একেবারে ফতুর হয়ে যেতে পারি, আমার সব সম্পদ আমার নষ্ট হয়ে যেতে পারে, বা আমি যে পরিমাণ সম্পদ নিয়োগ দিয়েছি সবই লস হওয়ার পসিবিলিটি আছে। কারণ কি, কারণ দেখা যায় কি শুরুতে যখন আমরা উৎপাদন কার্যে পরিচালনা করি তখন দেখা যায় কি শুরুতে আমরা কিন্তু শিখতে থাকি। তো শেখার সময় দেখা যায় কি তখন কিন্তু আমাদের অনেকটা ক্ষতি হওয়ারও পসিবিলিটি থাকে। তো এই রিস্কটা আমাকে নিতে হবে, এবং এই রিস্ক এমন ভাবে নিতে হবে যাতে এক রিস্কে যাতে আমি শেষ না হয়ে যাই, পরবর্তীতে আমাকে যাতে আবার আরো ক্ষমতা থাকে, একবার দুবার তিনবার। দেখা যায় কি অনেক প্রতিষ্ঠানই আছে যারা, বা অনেক সংগঠকই আছে যারা বারবার বিভিন্ন প্রচেষ্টার মাধ্যমেই তারা কিন্তু সফল হয় আর কি। তো সেখানে আমাদের দেখা যায় কি এই যে ঝুঁকিটা আছে আমাদের ব্যবসার ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু বা উৎপাদন কার্য পরিচালনার ক্ষেত্রে, তাহলে সেটা কিন্তু আমাদের এই ঝুঁকি গ্রহণের যে ক্ষমতা সেটা কিন্তু আমাদের নিতে হবে আর কি। ঝুঁকিটা না নিলে, আমরা জানি যে ঝুঁকি আমাদের যত বাড়ে তত আমাদের প্রফিটের চান্সটাও বাড়ে, ঝুঁকি যত কম প্রফিটেরটাও তত কম। যেমন যেটা আমি মনে করি এটা সার্টেন, এখানে আমার যেমন আমি যদি বলি যে আমি একজন মুদি দোকানদার, তো মুদি দোকানদার হলে দেখা যাবে কি আমি কি পরিমাণ মুদির জিনিসপত্র নিয়ে এসেছি, এর গায়ে কত রেট আছে আর কত টাকা আমার খরচ হয়েছে, এই বাদ দিলে দেখা যাবে কি আমার প্রফিটটা কিন্তু অটো বের হয়ে যাবে। এটা কিন্তু আমার খুব বেশি রিস্কি জব না, রিস্কি পেশা না। কিন্তু যদি আমি বলি যে এখন আমি যদি নতুন কোন একটা ব্যবসা পরিচালনা করতে চাই, যেমন দেখলাম যে বাংলাদেশে দেখা যায় যে অনেক ক্ষেত্রে ওই আমরা প্লাস্টিক দিয়ে এমন বেল্ট আকারে তৈরি করা হয়, যেটা চায়না বা অন্য দেশে করা হতো, যেমন এই প্লাস্টিকের বোতল থেকে যেটাকে করা হয় বিভিন্ন জাহাজের এই জাহাজ বা তোমার ওই যে বিমানে যেসব কার্গো বিমান যেগুলো মালামাল বহনের জন্য যেসব বেন্ড করা হয়, যেসব ইয়ে দিয়ে প্লাস্টিক দিয়ে, সেগুলো তৈরির জন্য আমি একটা হিউজ রিস্ক নিলাম। তো রিস্ক নেওয়ার পরে দেখা গেল কি যে না 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 এটা চলছে ভালো, কারণ আমি রিস্কটা কিন্তু আমি নিয়েছি, আমি প্রথম শুরু করেছি বা দ্বিতীয় শুরুও করতে পারি, কিন্তু দেখা যাবে কি আমি রিস্ক নিয়ে কিন্তু কাজটা শুরু করেছি। এটা কিন্তু এমন হতে পারতো যে আমার প্রোডাক্টটা বাইরের দেশে চলছে না, বা এটার কোনো অর্ডারই আসছে না, বা এটা কিভাবে বাজারজাত হবে এ সম্পর্কেও আমার কোনো ধারণা নেই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার লস হওয়ার পসিবিলিটি ছিল। কিন্তু এই ঝুঁকিটা নিলে কিন্তু আমার এখানে প্রফিটটা অনেক বেশি। কিন্তু আমি যদি বলি সিম্পল মুদি দোকানদার, তার কিন্তু প্রফিটটাও কম কিন্তু ঝুঁকিও কম।
এরপর আমরা বলছি কি বাজারজাতকরণ, সে কিভাবে বাজারজাত করতে হবে সেটাও কিন্তু তার ধারণা থাকতে হবে, কারণ এটা গুরুত্বপূর্ণ। বাজারে যদি আমার উৎপাদনটা না চলে তাহলে কিন্তু এটা অসুবিধা আছে। এরপর আমরা বলছি বিজ্ঞাপন ও প্রচার, আমার যে প্রোডাক্ট আমি যেটা লঞ্চ করেছি সেটা যাতে সবাই জানতে পারে। যোগাযোগ রক্ষা, অর্থাৎ বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে যে যোগাযোগ রক্ষা, সেটা আমাদের আগেও তত্ত্বাবধানের মধ্যে অনেকটা চলে আসে। নতুনত্ব প্রবর্তন, অর্থাৎ আমার যে গুডসের কোয়ালিটি সেটা দিন দিন যাতে চেঞ্জ হয় এবং উৎপাদন প্রক্রিয়ায় যাতে নতুনত্ব আসে। ভূমি শ্রম ও মূলধন যে আমার সবসময় আগের প্রসেসে এক করে গেলাম সেরকম না, নতুনত্ব আমাদের এখানে থাকলে প্রফিটটা আমার বেশি হওয়ার টার্গেট থাকে বা উৎপাদন প্রক্রিয়াটাও স্মুথ হয়। এরপর আমরা বলছি আয় বন্টন। আয় বন্টন কার কার মধ্যে হয়? ভূমি শ্রম ও মূলধন সংগঠন। কাকে কিভাবে আয় বন্টন করব, আয় বন্টনের উপরেও আমার নির্ভর করে আমার উৎপাদন প্রক্রিয়া ঠিকভাবে চলবে কিনা। যদি আমি যেমন আগেও বলেছি আমরা যে মুনাফার একটা অংশ যদি আমি কর্মীদেরকে বন্টন করি তাহলে দেখা যায় কি যে বিশ্বের অনেক দেশে এটা করে থাকে, উন্নত দেশগুলোতে এটা বেশি হয়, দেখা যায় কি যে আমাদের উৎপাদনটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। তো সেটা হলেও কিন্তু আমাদের আয় বন্টনটা যদি যথাযথ হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের উৎপাদনটা স্মুথলি রান করবে। নতুন নতুন বাজার অনুসন্ধান, বাজার যত বাড়বে আমার গুডসটাও তত বেশি, যত বেশি বাজারে যাবে তত আমাদের উৎপাদন বাড়ার একটা চান্স থাকবে, মুনাফাটাও বাড়ার চান্স থাকবে। মুনাফা অর্জন এটা আমরা জানি। প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টি, অর্থাৎ আমার গুডসটা যাতে বাজারে টেকে সেজন্য এবং